রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজকের আলোচনাটা একটা ছবিকে ঘিরে, তবে যেমন তেমন ছবি নয়। ঠিক, দেখতে অনেকটা লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত মোনালিসার মতো। হ্যাঁ, কিন্তু এর হাসির পেছনে রহস্য নয়, মানে লুকিয়ে আছে জমাট বাঁধা আতঙ্ক। আর এক ঠান্ডা গা ছমছমে অভিশাপ। আমরা আজ অভিশপ্ত মোনালিসা, এক ভয়ঙ্কর রহস্য গল্পের কিছু অংশ নিয়ে কথা বলবো। মূল প্রশ্নটা হলো, কিভাবে একটা অ্যান্টিক জিনিসের প্রতি, মানে একটা তীব্র আকর্ষণ, হ্যাঁ, একজন শিল্প সংগ্রাহকের জীবনকে এমন ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিল। এটা শুধু ভূতের গল্প নয় কিন্তু। না না, একদমই নয়। এটা লোভ, মোহ আর তার অবশ্যম্ভাবী ফলের একটা গল্প। আমরা চরিত্রদের মনের গভীরে ডুব দেব, তাদের সংলাপ, আবেগ, মানসিক টানাপোড়েন বোঝার চেষ্টা করব। দেখা যাক এই অভিশপ্ত ক্যানভাসের আড়ালে আসলে কি আছে। আচ্ছা, শুরু করা যাক তাহলে। অবশ্যই। শুরুতেই যেটা নাড়া দেয় সেটা হলো ওই পরিচিতির আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ব্যাপারটা। মোনালিসা মানে শিল্পের এক অতি পরিচিত মুখ। গল্পটা আমাদের বাস্তব আর পরাবাস্তবের কেমন যেন একটা ধূসর সীমানায় নিয়ে যায়। আর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো মানে কিভাবে একটা সাধারণ কৌতূহল বা সংগ্রহের নেশা, ঠিক সেটাই একজন মানুষকে প্রায় সম্মোহিতের মতো একটা ভয়ঙ্কর চক্রের দিকে টেনে নিয়ে যায়। সে হয়তো টেরও পায় না কখন কি হয়ে যাচ্ছে। একদম, কখন সে নিজেই শিকার হয়ে উঠছে সেটা বুঝতেই পারে না। গল্পের শুরুটা তো বেশ বেশ রহস্যময়। হ্যাঁ, ওই অ্যান্টিকের দোকানটা পুরনো, প্রায় অন্ধকার, আবছা আলোয় জিনিসগুলো কেমন ভুতুরে ছায়া ফেলেছে। আর সময়টা গভীর রাত। সেখানে বসে অ্যান্টিক সংগ্রাহক সুবীর সেন, আর তার সামনে সেই অদ্ভুত দোকানদার। তার কথাগুলো শুনলেই মনে হয় যেন কোনো জাল বুনছে। হ্যাঁ, সে বলছে, ভাবুন তো কেমন স্বরে বলতে পারে, হয়তো একটু ফিসফিসিয়ে, চোখে একটা ধূর্ত হাসি নিয়ে। সাহেব, আপনি তো কত কিছুই জোগাড় করেছেন জীবনে, কত দুর্লভ জিনিস আপনার সংগ্রহে, কিন্তু আজ যা দেখাবো না তেমন জিনিস মানুষ সারা জীবনে হয়তো একবারই চোখে দেখার সুযোগ পায়। একজন পোড় খাওয়া সংগ্রাহকের কাছে এই কথাটা তো মারাত্মক প্রলোভন। ঠিক, এটা শুধু একটা জিনিসের প্রস্তাব নয়, এটা তার সংগ্রাহক সত্তার একেবারে কেন্দ্রে আঘাত করার মতো। আর তারপরে সেই মোড়ক খোলা হলো। কাপড়ে ঢাকা ক্যানভাসটা সরতেই বেরিয়ে এলো সেই ছবি, প্রায় মোনালিসা। কিন্তু সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। মুখের হাসিতে রহস্যের বদলে কেমন যেন শীতল নিষ্ঠুরতা। আর চোখ দুটো মনে হচ্ছে যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, একেবারে আত্মার ভেতর পর্যন্ত। এই প্রায় মোনালিসা ব্যাপারটা কিন্তু আরও বেশি ভয়ের, তাই না? হ্যাঁ, পরিচিতর মধ্যে এই সূক্ষ্ম বিকৃতিটাই অস্বস্তিটা বাড়িয়ে তোলে। সুবীর তো দেখে একেবারে স্তব্ধ। হ্যাঁ, তার মুখ দিয়ে হয়তো বেরিয়ে আসছে, মোনালিসা, এ তো অমূল্য, এ কোথায় পেলেন? কিন্তু দোকানদার যেন তার এই মুগ্ধতাটা উপভোগ করছে। ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা। সে বলল, এটা ঠিক ওটা নয় সাহেব। কিন্তু ইয়াকিন করুন, তার থেকেও অনেক বেশি বিরল। দাম জানতে চাওয়ার পর সুবীরের প্রতিক্রিয়াটা দেখুন। তার ভেতরে সংগ্রাহক সত্তাটা বেরিয়ে এলো। চোখে তখন শুধুই পাওয়ারের নেশা। কোনো দ্বিধা নেই। প্রায় মরিয়া হয়ে বলে উঠল, টাকার চিন্তা করবেন না, দেব, দাম যাই হোক, আমি এটা কিনছি। এই সংলাপটায় শুধু লোভ নয়, একটা অন্ধ আবেগ ধরা পড়ছে। হ্যাঁ, এখানে লোভের থেকেও বড় হয়ে উঠছে ওই পজেশনের ইচ্ছেটা, অধিকার করার আকাঙ্ক্ষা। সংগ্রাহকদের মনস্তত্ত্বে এটা প্রায়শই দেখা যায়। জিনিসের মূল্যের চেয়ে মালিকানা পাওয়াটাই বড় হয়ে যায়। কিন্তু এই লেনদেনটা স্বাভাবিক লাগছে না। না, দোকানদারের আচরণ, ছবির ওই অদ্ভুত চাহনি, সব মিলিয়ে মনে হচ্ছে এটা শুধু টাকার বিনিময় নয়। এর আড়ালে অন্য কোনো চুক্তি হচ্ছে যেন। সুবীর যেন শুধু ক্যানভাস কিনছে না, কিনছে এক অজানা বিপদ, এক অন্ধকার ইতিহাস। যদি বৃহত্তর দিক থেকে দেখি, সে যেন নিজের আত্মাকেই বন্ধক রাখছে। যদিও সে নিজে সেটা বুঝতে পারছে না তখন। এরপর গল্প চলে আসে সুবীরের ফ্ল্যাটে। বেশ বিলাসবহুল ফ্ল্যাট। গভীর রাত,
একা বসে ওয়াইন হাতে নিয়ে সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে দেয়ালে টাঙানো নতুন ছবিটার দিকে। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। পরিবেশটা শান্ত কিন্তু থমথমে। সুবীরের ভেতরের শিল্পী মনটা তখন জেগে উঠেছে। সে বিড়বিড় করছে, কি আশ্চর্য দৃষ্টি, কি গভীর রহস্য! লিওনার্দো কি সত্যি মানুষ ছিলেন, নাকি কোনো দেবতা যিনি রং তুলিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন? শিল্পের প্রতি তার এই মুগ্ধতা, এই টানটা কিন্তু খাঁটি। কিন্তু শিল্পের এই শান্ত ভাবটা বেশিক্ষণ থাকে না। হঠাৎ করে যেন সব ওলটপালট হয়ে যায়। ঘরের ভেতরের বাতাস একদম স্থির, পিন পড়লেও শব্দ শোনা যাবে। আর ঠিক সেই মুহূর্তে ছবির মোনালিসার চোখ দুটো যেন জীবন্ত হয়ে ওঠে, সামান্য নড়ে ওঠে, আর সরাসরি তাকায় সুবীরের দিকে। এটা চোখের ভুল নয়, এটা সেই মুহূর্ত যখন সুন্দর আর ভয়ের মাঝখানের পর্দাটা ছিঁড়ে যেতে শুরু করে। সুবীর প্রথমে বিশ্বাসই করতে পারে না, ভাবে হয়তো নেশার ঘোর। কিন্তু যখন সে স্পষ্টতই চোখ নড়াটা দেখতে পায়, তখন তার শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে, ভয়ে গলাটা হয়তো কেঁপে যাচ্ছে। কে কে ওখানে? কোনো উত্তর নেই। শুধু ছবিটা ঠোঁটের কোণে যে হাসিটা ছিল, সেটা যেন আরও একটু চওড়া হয়, আরও শীতল, আরও ভয়ঙ্কর। ওই হাসিটাই যেন উত্তর। এই মুহূর্তটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। যা ছিল মুগ্ধতা তা এক লহমায় হয়ে গেল আতঙ্ক। ছবির এই জীবন্ত হয়ে ওঠাটা মনস্তাত্ত্বিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই আনক্যানি ভ্যালির মতো। পরিচিত কিছুতে সামান্য অস্বাভাবিকতা দেখলে ভয়টা বহুগুণ বেড়ে যায়। এখানে প্রশ্নটা শুধু এটাই নয় যে এটা কি সত্যি ঘটছে নাকি মনের ভুল। প্রশ্নটা হলো, এই ভয়টা আসছে কোথা থেকে? এটা কি শুধু অলৌকিক ভয়, নাকি তার নিজের ভেতরের কোনো অপরাধবোধ বা অবদমিত ভয় এই ছবির মাধ্যমে বেরিয়ে আসছে? রহস্যটা শুধু বাইরে নয়, সুবীরের মনের ভেতরেও দানা বাঁধছে। পরের দিন সকালটা আরও নাটকীয়। হ্যাঁ, কাজের মেয়েটির ঘটনাটা। হ্যাঁ, সে ঘর পরিষ্কার করতে ঢুকে ছবিটা দেখেই চিৎকার করে অজ্ঞান। জ্ঞান ফেরার পর তার অবস্থা ভয়ঙ্কর, ভয়ে কাঁপছে। ফিসফিস করে সুবীরকে যা বলল তার শিউরে ওঠার মতো। ধরা গলায় বলছে, বাবু, দোহাই আপনার, ওই ছবিটা ঘরে রাখবেন না। ওর চোখ দুটো নড়ে, আমি নিজের চোখে দেখেছি। আর রাতে রাতে ওই ঘর থেকে কে যেন কাঁদে, চাপা কান্নার শব্দ আসে। একজন বাইরের লোকের এই সাক্ষ্য সুবীরের যুক্তির দেওয়ালে ধাক্কা মারে। কিন্তু সে তখনও অস্বীকার করতে মরিয়া। এত স্বাদের, এত দাম দিয়ে কেনা জিনিসটা যে ভয়ঙ্কর হতে পারে এটা সে মানতে নারাজ। তাই রেগে গিয়ে মেয়েটিকে ধমক দেয়। চুপ কর, বাজে কথা বলবি না। ওটা শুধু একটা ছবি, একটা শিল্পকর্ম। শিল্পের গভীরতে বোঝা তোর মতো মূর্খের কাজ নয়, যা এখান থেকে। এই রাগটা আসলে তার নিজের ভেতরের ভয়টাকে ঢাকার চেষ্টা। বাইরের লোকের কাছে প্রমাণ করতে চাইছে সব ঠিক আছে, কিন্তু নিজের ভেতরটা কাঁপছে। কিন্তু সত্যি কি আর বেশিক্ষণ চেপে রাখা যায়? না। সেই রাতেই সুবীর নিজের কানে শুনতে পায় সেই কান্নার শব্দ। প্রথমে আবছা, তারপর স্পষ্ট। ছবির ভেতর থেকে ভেসে আসছে এক করুণ চাপা আর্তনাদ। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও এখান থেকে। এই শব্দগুলো সুবীরের কানে বিষের মতো লাগে। এবার আর অস্বীকার করার উপায় নেই। তার নিজের ইন্দ্রিয়ই তাকে বলছে সে এক ভয়ঙ্কর সত্তার মুখোমুখি। তার অবিশ্বাসটা ধীরে ধীরে জমাট বাঁধা আতঙ্কে পরিণত হচ্ছে। দেখুন, এখানে শিল্পের ধারণাটাই কেমন পাল্টে গেল। ঠিক, শিল্প মানে সৌন্দর্য, রহস্য। কিন্তু এখানে সেই রহস্যময়টাই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সুবীরের কাছে যা ছিল অমূল্য শিল্পকর্ম, সেটাই এখন আতঙ্কের উৎস। সুন্দর আর ভয়ের মধ্যেকার সীমারেখাটা একদম মুছে যাচ্ছে। তার আগের দিনের অস্বীকারটা ছিল একটা আত্মরক্ষার কৌশল। কিন্তু যখন নিজের কানে ওই আকুতি শুনছে, তখন সেই কৌশল আর টিকছে না। অলৌকিকতা যখন সরাসরি তার অভিজ্ঞতায় আঘাত হানছে, তখন ভয়টাই একমাত্র বাস্তব। এই ঘটনার পর সুবীর আর স্থির থাকতে পারে না। সে বুঝতে পারে ছবিটা সাধারণ নয়। সে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে ইন্টারনেটে, পুরনো বইপত্রে ছবিটার উৎস বা ইতিহাস জানার জন্য। আর দিনের পর দিন অনুসন্ধানের পর সে যা জানতে পারে, তা তার পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার মতো। সে খুঁজে পায় কিছু অস্পষ্ট লোককথা আর পুরনো নথি, যেখানে বলা আছে লিওনার্দো দা ভিঞ্চি নাকি মোনালিসার একটি নকল বা অন্য সংস্করণ এঁকেছিলেন। কিন্তু সেটা ছিল এক ব্যর্থ চেষ্টা এবং কোনো কারণে অভিশপ্ত হয়ে যায়। লোককথা অনুযায়ী সেই ছবিতে নাকি এক অতৃপ্ত প্রতিশোধ পরায়ণ আত্মাকে
ক্যানভাসে বন্দি করা হয়েছিল। সেই ভয়ঙ্কর প্রতিকৃতিটি নাকি ইতিহাস থেকে প্রায় মুছেই ফেলা হয়েছিল। এখানেই গল্পটা একটা ক্লাসিক কাস্ট অবজেক্ট বা অভিশপ্ত বস্তুর আখ্যানে মোড় নেয়। হ্যাঁ, এটা সত্যি একটা আকর্ষণীয় মোড়। গল্পটা আর শুধু বিচ্ছিন্ন ভূতের ঘটনা থাকছে না, এর সঙ্গে একটা ঐতিহাসিক বা লোককথার সংযোগ তৈরি হচ্ছে, যা অভিশাপের ধারণাটাকে একটা ভিত্তি দিচ্ছে, ভয়টাকে আরও বেশি বাস্তব করে তুলছে। এখন আর মনে হচ্ছে না এটা শুধু সুবীরের হ্যালুসিনেশন। বরং মনে হচ্ছে সে এক প্রাচীন প্রতিষ্ঠিত অভিশাপের শিকার হতে চলেছে। সুবীর যখন এই তথ্যগুলো জানতে পারে, তখন তার অনুভূতিটা কেমন হতে পারে বলুন তো? আতঙ্ক আর তার সাথে মিশে থাকা এক চরম ভুল করার উপলব্ধি। সে নিজের মনেই হয়তো চিৎকার করে উঠছে, কাপা গলায় বলছে, তার মানে এটা সেই অভিশপ্ত প্রতিকৃতি। এটা মোনালিসা নয়, আমি নিজের টাকায় নিজের ধ্বংস ডেকে এনেছি। তার এতদিনের সংগ্রহ, এত গর্ব, সব এক মুহূর্তে শেষ। তার জায়গা নিচ্ছে কেবল কনকনে ভয়। ঠিক তাই। এই তথ্যটা জানার পর ছবিটা তার কাছে আর দামি অ্যান্টিক নয়, ওটা হয়ে ওঠে একটা জীবন্ত কারাগার, যেখানে এক ভয়ঙ্কর সত্তা বন্দী আছে এবং মুক্তির জন্য ছটপট করছে। সুবীরের ভয়টা এখন আর অমূলক নয়, তার একটা নক্কর প্রেক্ষাপট তৈরি হয়েছে। অভিশাপের ধারণাটা এখন স্পষ্ট এবং সে বুঝতে পারছে সে নিজেই এখন সেই অভিশাপের লক্ষ্য। এরপর যা ঘটে তা একেবারে ক্লাইম্যাক্স, চরম ভয়াবহতার দৃশ্য। এক রাতে ছবির চোখ দুটো হঠাৎ করে ফেটে রক্ত ঝরতে শুরু করে। ক্যানভাসের ওপর দিয়ে সেই রক্ত গড়িয়ে পড়ছে। মোনালিসার শান্ত, রহস্যময় মুখটা ধীরে ধীরে বিকৃত হতে শুরু করে, এক বীভৎস পৈশাচিক রূপে। আর ঠিক তখনই ছবির ভেতর থেকে ভেসে আসে এক স্পষ্ট, তীক্ষ্ণ নারী কণ্ঠ। সেই কণ্ঠে যুগ যুগ ধরে জমে থাকা ঘৃণা আর যন্ত্রণা যেন ফেটে পড়ছে। সে চিৎকার করে বলছে, একেবারে সুবীরের দিকে তাকিয়ে, কেন কিনেছিলি আমায়? ভেবেছিলি টাকা দিয়ে সব পাওয়া যায়? তুই আমায় বন্দি করেছিস তোর লোভে। এই সংলাপটা দেখুন, এখানে শুধু ভয় দেখানো হচ্ছে না, এখানে সুবীরের লোভ আর অধিকারবোধকেই সরাসরি দায়ী করা হচ্ছে। এটা যেন এক ধরনের নৈতিক বিচার। আর এর পরেই আসছে সেই চূড়ান্ত ঘোষণা। সেই কণ্ঠ আবার বলছে, টাকা দিয়ে আমায় কিনেছিলি না? এখন আমি তোর প্রাণ নেব তোর দেহের বিনিময়ে। তুই হবি আমার নতুন কারাগার। তুই এই ক্যানভাসে কুন্দি হবি চিরকালের জন্য। এই কথাগুলোর মধ্যে যে তীব্রতা, যে প্রতিহিংসা, তা হাড় হিম করে দেওয়ার মতো। সুবীর তখন একদম ভেঙে পড়েছে। পাগলের মতো দরজা খুলে বাইরে পালানোর চেষ্টা করে। কিন্তু এক অদৃশ্য শক্তি যেন দরজাটা আটকে দেয়। সে বুঝতে পারে সে আটকা পড়ে গেছে, কোনো নিস্তার নেই। ঠিক সেই সময়ে ছবির ভেতর থেকে বেরিয়ে আসে একটা কুচকুচে কালো ছায়ার মতো হাত। সেই হাতটা সুবীরকে জড়িয়ে ধরে আর প্রবল শক্তিতে টেনে নেয় ক্যানভাসের দিকে। একটা মর্মান্তিক চিৎকার করতে গিয়েও যেন থেমে যায় সুবীর। শেষ দৃশ্যে আমরা দেখি ক্যানভাসে মোনালিসার মুখের জায়গায় এখন সুবীর সেনের মুখ। তার চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত, মুখটা ভয়ে বিকৃত। ঠোঁট দুটো সামান্য খোলা, যেন এক অনন্ত নীরব চিৎকারে সে বন্দী হয়ে গেছে। দৃশ্যটা একই সাথে ভয়ঙ্কর এবং করুণ। তাহলে এই চূড়ান্ত পরিণতির মানে কি দাঁড়াচ্ছে? এটা হলো লোভের, বা বলা ভালো অন্ধ মোহের এক চরম প্রতীকী পরিণতি। যে বস্তুকে সে এত আকাঙ্ক্ষা করে নিজের অধিকারে আনতে চেয়েছিল, অর্থের বিনিময়ে যাকে সে বন্দি করতে চেয়েছিল, সেই বস্তুই শেষ পর্যন্ত তাকে গ্রাস করল, তাকেই বন্দি করে ফেলল। রূপক অর্থে দেখলে তার অতৃপ্ত আকাঙ্ক্ষাই তাকে ক্যানভাসের কারাগারে পাঠালো। সে শুধু একটা অভিশপ্ত ছবি কেনেনি, সে আসলে অর্থের বিনিময়ে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল। বিপদ কিনে আনার এক মর্মান্তিক উদাহরণ। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, শেষ দৃশ্যটা বরং আরও বেশি শিওরে ওঠার মতো। ইঙ্গিত দেয় এই ভয়ঙ্কর চক্র চলতেই থাকবে। কয়েক সপ্তাহ পরের ঘটনা। সেই একই অ্যান্টিকের দোকান, সেই একই রহস্যময় দোকানদার। দোকানে একজন নতুন সম্ভ্রান্ত চেহারার ক্রেতা এসেছেন। অ্যান্টিক জিনিসের খোঁজে দোকানদার তার ঠোঁটে সেই পুরনো ধূর্ত হাসিটা ঝুলিয়ে এগিয়ে যায়। ক্রেতা একটি ছবির দিকে ইঙ্গিত করলে দোকানদার বলে, ও, ওটার কথা বলছেন সাহেব? চোখে পড়েছে তাহলে? বুঝতেই পারছেন এটা সাধারণ মোনালিসা নয়, তবে তার থেকেও অনেক অনেক বেশি দুর্লভ। আর ঠিক এই কথাটা বলার সময় ক্যামেরা ধীরে ধীরে জুম করে ছবিটার দিকে। ক্যানভাসে এখন সুবীর সেনের মুখ,
তার সেই আতঙ্কে বিস্ফারিত চোখ দুটো আগের মতোই জীবন্ত। কিন্তু এবার সেই চোখে যেন একটা নতুন শিকারের সন্ধান, একটা শীতল অপেক্ষায় থাকা দৃষ্টি। এই শেষ দৃশ্যটা বুঝিয়ে দেয় অভিশাপ শেষ হয়নি। সুবীর মুক্তি পায়নি, সে নিজেই এখন অভিশাপের অংশ, নতুন বাহন। চক্রটা চলতেই থাকবে। একদম, এখানেই গল্পটার আসল ট্র্যাজেডি এবং ভয়াবহতা। এটা একটা অন্তহীন অভিশাপের চক্র। দোকানদার হলো সেই ফাঁদ পাতার কারিগর, আর লোভী বা মোহগ্রস্ত সংগ্রাহকরা হলো শিকার। একজন শিকার বন্দী হলে ফাঁদ আবার পাতা হয় নতুন শিকারের জন্য। এই চক্রাকার অভিশাপের ধারণাটা গল্পটাকে শুধু ভয়ঙ্কর নয়, একটা গভীর বিষণ্ণতাও দেয়। মনে হয় যেন মানুষের এই দুর্বলতা, লোভ, মোহ, অধিকার বোধ এগুলোই আসলে আসল অভিশাপ, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। আজকের এই আলোচনায় আমরা অভিশপ্ত মোনালিসা গল্পের গভীরে ডুব দিয়ে দেখলাম কিভাবে একটা ছবির সূত্র ধরে লোভ, কৌতূহল, ভয়, রহস্য আর অলৌকিকতা মিলেমিশে এক ভয়াল আখ্যান তৈরি করেছে। সুবীর সেনের চরিত্রের রূপান্তরটা খুব স্পষ্ট। শিল্পপ্রেমী সংগ্রাহক থেকে অন্ধ লোভী, তারপর অস্বীকারী ভীতু মানুষ এবং শেষে অভিশাপের শিকার। এই পুরো যাত্রাটা তার সংলাপ, মানসিক অবস্থা আর পারিপার্শ্বিক ঘটনার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। দোকানদারের চরিত্রটা আর ছবির নিজের সত্তাটা গল্পে এক অন্য মাত্রা যোগ করেছে, তাই না? অবশ্যই এই গল্পটা শুধু একটা হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা নয়। এটা আমাদের কয়েকটা মৌলিক প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। যেমন, কোনো বস্তুর আসল মূল্য কি? সেটা কি শুধু তার বাজার দর, নাকি তার সাথে জড়িয়ে থাকা ইতিহাস, আবেগ, এমনকি অভিশাপও তার মূল্যের অংশ? অর্থ দিয়ে কি সত্যি সবকিছু অধিকার করা যায়, নাকি এমন কিছু শক্তি বা সত্তা আছে যা আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে? শিল্পের আকর্ষণ কোথায় গিয়ে শেষ হয় আর কোথায় শুরু হয় সর্বনাশা মোহ? আর আমাদের এই বস্তুগত পৃথিবীর লোভ, এই পাওয়ার আকাঙ্ক্ষা, এর শেষ কোথায়? এর পরিণতি বা কি হতে পারে? এই প্রশ্নগুলো নয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল। এই অভিশপ্ত ছবির ছায়াঘন আতঙ্কিত জগৎ থেকে আপাতত বিদায় নিচ্ছি। কিন্তু ক্যানভাসে বন্দি সুবীরের সেই নীরব চিৎকার, সেই জীবন্ত চোখ আর সেই অন্তহীন অভিশাপের চক্রের ভাবনা হয়তো আমাদের সহজে ছেড়ে যাবে না। আবার দেখা হবে অন্য কোনো গভীর রহস্যের সন্ধানে।